বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। ডাইনামিক অ্যানালাইসিস পার্ট 3-তে আপনাদেরকে স্বাগতম। এর আগের দুইটা পার্ট আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন, কারণ ওই পার্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ওইগুলো না দেখে থাকলে এটা বুঝতে প্রবলেম হবে। তো এর আগের ভিডিও আমি শেষ করেছিলাম মোডাল অ্যানালাইসিসের মোডাল মাসে আসলে। তো মোডাল মাস নিয়ে আমার আর একটু বলার আছে। সেটা হলো, এর আগে আমি যেমনটা বলেছিলাম, একটা নির্দিষ্ট আমরা বিল্ডিংয়ে যখন কি ল্যাটারাল লোড আসবে তখন বিল্ডিংটা কি মুভমেন্ট করবে বা দুলবে। তো একটা নির্দিষ্টভাবে দোলার জন্য এক বিল্ডিংয়ের মধ্যে যে মাসটা কাজ করে, হ্যাঁ, মানে যে ভরটা কাজ করে, সেটাই হলো মোডাল মাস। তাহলে এখন একটা নির্দিষ্ট মোডে মানে দোলার জন্য কিন্তু পুরো বিল্ডিংয়ে সম্পূর্ণ মাসটা কাজ করে না সাধারণত। তো কতটুকু মাস কাজ করে সেটা ডিপেন্ড করতেছিল আমার বিল্ডিংয়ে লোডটা কোথায় অ্যাপ্লাই হইতেছে সেটার উপর। এই যেমন এখানে যদি আমাদের লোডটা অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু বিল্ডিংয়ে এটা কি এভাবে মুভমেন্ট করবে। তো এভাবে মুভমেন্ট করলে এখানে কিন্তু এই মুভমেন্টের জন্য এই টোটাল বিল্ডিংয়ের সম্পূর্ণ মাস কাজ করবে না, হ্যাঁ, একটা নির্দিষ্ট মাসের একটা নির্দিষ্ট পরিমাণ কাজ করবে মুভমেন্ট করার জন্য। তাহলে সেটাই হলো এই বিল্ডিংয়ের মোডাল মাস। এই শেপের জন্য প্রত্যেকটা শেপের কিন্তু কি একটা মোডাল মাস আছে, একটা টাইম, প্রত্যেকটা শেপের একটা মোডাল মাস আছে, প্রত্যেকটা শেপের একটা টাইম পিরিয়ড আছে। তো প্রত্যেকটা শেপের মানে প্রত্যেকটা মোড শেপের একটা আলাদা বেস শেয়ার আছে। তো এগুলো প্রত্যেকটা ভিন্ন ভিন্ন। তো এখন আমরা যখন বিভিন্ন এর আগে যখন মানে আমরা ডাইনামিক অ্যানালাইসিস করেছি, আমরা দেখেছি যে ফার্স্ট মোডে সবচেয়ে বেশি মাসের পার্টিসিপেশন, মানে ফার্স্ট মোডে বিল্ডিংটা দুলতে সবচেয়ে বেশি মাস পার্টিসিপেট করে। তো তাহলে ফার্স্ট মোডে আমাদের আপ টু 95% পর্যন্ত মাস পার্টিসিপেট করে, সেকেন্ড মোডে আরও কম, থার্ড মোডে আরও কম, ফোর্থ মোডে আরও কম। তো আমরা যখন ডাইনামিক অ্যানালাইসিস করার জন্য বা একটা বিল্ডিংকে অ্যাসেস করার জন্য ডাইনামিক অ্যানালাইসিস করে শুধুমাত্র একটা মোডের মাস পার্টিসিপেশন নিয়ে করলে হবে না। একটা মোডের মাস পার্টিসিপেশন নিয়ে অ্যানালাইসিস করলে বা অ্যাসেস করলে সেটা হবে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস। হ্যাঁ, আমরা যেটা সাধারণত করি ম্যাক্সিমাম সময় লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস, একটা মোড নিয়ে আমরা কাজ করি। লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস শুধুমাত্র ফার্স্ট মোড নিয়ে কাজ করা হয় এবং ফার্স্ট মোডে যে মোডাল মাস পার্টিসিপেশন রেশিও আছে সেটা নিয়ে কাজ করা হয়। আর ডাইনামিক অ্যানালাইসিসে আমরা কী করি, এই প্রত্যেকটা মোডের আমরা কি মোডাল মাস পার্টিসিপেশন রেশিওটা নিই। তো এখন এই মোডের এর আগের ভিডিওতে আমি বলছিলাম আমাদের অসংখ্য মোড হইতে পারে, হ্যাঁ, অসংখ্য মোড শেপ হইতে পারে। তো এখন আমরা কয়টা মোড নিব আসলে অ্যাকচুয়ালি, হ্যাঁ, কয়টা মোড, আমাদের মোডের সংখ্যা কিন্তু বলে দেওয়া লাগে সফটওয়্যারে। তো আমরা মোড কয়টা নিব, মোড আমরা নিব যতক্ষণ না পর্যন্ত আমাদের সবগুলো মোড মিলে 90% মাস পার্টিসিপেশন অ্যাচিভ হয়, ততক্ষণ পর্যন্ত। তাহলে এখন মনে করেন আপনার 10টা মোড নিলেন, আপনি 10টা মোড নেওয়াতে আপনার 95% মাস পার্টিসিপেশন অ্যাচিভ হয়ে গেল। তাহলে আপনার কিন্তু আর মোড নেওয়া লাগবে না। এখন মনে করেন 50টা মোড নিলেন, 85% মাস পার্টিসিপেশন অ্যাচিভ হয়েছে, তাহলে কিন্তু আরও মোড নেওয়া লাগবে। হ্যাঁ, তাহলে মোড আমরা বিভিন্ন, আর লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস কিন্তু মোড নিয়ে আমরা কাজ করি না, জাস্ট আমরা একটা নিয়ে কাজ করি। তাহলে দেখেন এখানে আমরা কী করতেছি, বিল্ডিংটা কীভাবে দুলতেছে, হ্যাঁ, প্রত্যেকটা দোলার যে ইফেক্টটা সেটা আমরা নিয়ে আসতেছি। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা এখানে আমাদের বেস শেয়ার হচ্ছে যতগুলো মোড ততগুলো বেস শেয়ার, আর লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে আমাদের একটা বেস শেয়ার শুধু। আর এখানে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে আমাদের দেখেন যখন বিল্ডিংয়ের মোডটা চেঞ্জ হয়ে যাবে, মানে বিল্ডিংয়ের শেপটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু এটার লোডের ডিস্ট্রিবিউশনটাও চেঞ্জ হয়ে যাবে। আমরা লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস কী করি, এভাবে জাস্ট একটা বেস শেয়ারকে আমরা বিভিন্ন ফ্লোরে ডিস্ট্রিবিউট করে দিই। এটা হলো ফার্স্ট মোডের জন্য। তো সেকেন্ড মোডটা কি আমাদের এরকম, এখানে কিন্তু লোডের ডিস্ট্রিবিউশন এরকম হবে না, এখানে আবার অন্যরকম হবে, এখানে আবার আরেক রকম হবে। তাহলে আমরা প্রত্যেকটা মানে ভূমিকম্প আসলে বিল্ডিংটা কীভাবে মুভমেন্ট করতে পারে, যতভাবে পসিবল মুভমেন্ট করতে পারে, সবগুলো মুভমেন্টের ইফেক্ট নিয়ে আমরা কী করতেছি সেটার জন্য অ্যানালাইসিস করতেছি। এবং এতে করে যেটা আমাদের এনশিওর হচ্ছে সেটা হলো বিল্ডিংয়ের অ্যাকচুয়াল বিহেভিয়ারটা আমরা পাচ্ছি। কারণ দেখেন ভূমিকম্প আসলে কিন্তু বিল্ডিংটা শুধুমাত্র মানে ফার্স্ট মোডে কিন্তু দুলবে না, এটা কিন্তু বিভিন্নভাবে অসংখ্যভাবে দুলবে বা দুলতে পারে। এটা কোথায়, আর ভূমিকম্প যেহেতু আনসার্টেন, মানে যে কোনো ডিরেকশন থেকে যে কোনোভাবে আসতে পারে, সেজন্য আমাদের অবশ্যই এই সবগুলো মোডের ইফেক্টটা নিয়ে অ্যানালাইসিস করলে সেটাই হবে আমাদের পারফেক্ট অ্যানালাইসিস। এই কারণে আমরা এটা
মানে লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসের সাথে এটা একটা আমাদের অনেক বড় একটা পার্থক্য। লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে আমরা একটা মোড নিয়ে কাজ করি বা একটা মোড শেপ নিয়ে কাজ করি, যার কারণে আমরা বিল্ডিংয়ের অ্যাকচুয়াল বিহেভিয়ারটা পাই না। আর রেসপন্স স্পেকট্রাম বা ডাইনামিক অ্যানালাইসিসে আমরা কি এরকম অসংখ্য মোড বা মোড শেপ নিয়ে কাজ করি, যতক্ষণ না পর্যন্ত আমাদের 90% মাস পার্টিসিপেশন অ্যাচিভ হয় ততক্ষণ পর্যন্ত আমরা মোড নিতেই থাকি। এতে করে আমাদের বিল্ডিংয়ের কি অ্যাকচুয়াল বিহেভিয়ারটা আমরা পেয়ে যাই এখান থেকে, মানে পসিবল যতভাবে ডিফ্লেকশন হতে পারে এবং সেটার অ্যাগেনিস্টে আমরা ব্যবস্থা নিতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো ফিল করা উচিত। ওকে, এরপরে আমাদের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক সেটা হলো রেসপন্স স্পেকট্রা। তো আমি আমার নিজের মতো করে খুবই সহজভাবে বলি, সেটা হলো রেসপন্স মানে হলো সাড়া দেওয়া। হ্যাঁ, ধরুন আপনি কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, জাস্ট স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, এখন পাশ থেকে কেউ একজন আপনাকে একটু মানে ধাক্কা দিল, হ্যাঁ, বেশি জোরে না, মানে একটু আস্তে ধাক্কা, তাহলে কি আপনি সেখানে কিন্তু মানে আপনি অন্যমনস্কভাবে আছেন, আপনি পিছন থেকে একজন ধাক্কা দিল আপনাকে, তাহলে কিন্তু আপনি একটু হয়তো পড়ে যেতে চাইবেন বা আপনার একটু ডিফ্লেকশন হবে, আপনি মানে জায়গায় আর দাঁড়িয়ে থাকবেন না আর কি। এখানে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, এখান থেকে যদি আপনার কেউ ধাক্কা দেয় তাহলে কিন্তু আপনার যে এরকম আপনি হয়তো এরকম হয়ে যাবেন আর কি, মানে পড়ে যেতে চাইবেন, হয়তো পড়বেন না। ওকে, তাহলে এই যে কী হলো ব্যাপারটা, আপনি অনিচ্ছাকৃতভাবেই আরেকজনের ফোর্সের অ্যাগেনিস্টে কি একটা সাড়া প্রদান করলেন, হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে না, অনিচ্ছাকৃতভাবে, কারণ আপনি দেখেন নাই। তাহলে এটাই হলো রেসপন্স আপনার জন্য। তাহলে ফোর্সের অ্যাগেনিস্টে আপনি কী করলেন, একটু আপনার ডিফ্লেকশন হয়ে গেল, আবার আপনি আবার পূর্বের অবস্থায় ফিরে আসলেন, অথবা বেশি জোর ধাক্কা দিলে তো পড়েও যাবেন। তাহলে আপনি কি আপনাকে কেউ একজন ধাক্কা দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করে ধাক্কা দিলে আপনি পড়ে মানে একটু ডিফ্লেকশন হলো, এটাই হলো আপনার জন্য রেসপন্স। তো বিল্ডিংয়ের ক্ষেত্রেও কনসেপ্ট এরকমই, সেটা হলো বিল্ডিংগুলো আমাদের কি একটা স্টেশনারি অবজেক্ট, মানে বিল্ডিংগুলো আমাদের মাটির মধ্যে দাঁড়াই আছে স্থিরভাবে। তো এখন হঠাৎ করে ভূমিকম্প তো আসলে কখন আসে এটা কেউ মানে প্রিডিক্ট করতে পারে না, অ্যাডভান্স বলতে পারে না, যে কোনো সময় যে কোনোভাবে আসতে পারে। তো বিল্ডিংগুলো আমাদের কি ভূমির উপর দাঁড়িয়ে আছে সবগুলা। এখন মনে করেন হঠাৎ করে ভূমিকম্প আসলো, তাহলে কি হবে, আমাদের ভূমিকম্পটা আসলে মানে কি আমাদের একটা ঝাঁকুনি, আসলে একটা না, মানে কিছুক্ষণ ধরে কিছু সময় ধরে মানে একটা আমাদের গ্রাউন্ডের একটা এক্সাইটেশন বা গ্রাউন্ড মোশন, হ্যাঁ, আর্থকোয়াক গ্রাউন্ড মোশন, তাহলে গ্রাউন্ডের একটা এক্সাইটেশন বা ঝাঁকুনি, মানে মাটিটা আমাদের কি কাঁপতেছে, হ্যাঁ, ঝাঁকুনি দিচ্ছে। তাহলে যেহেতু মাটিটা কাঁপতেছে, মাটির সাথে সাথে কি আমাদের মাটির মধ্যে আমাদের কি বিল্ডিংগুলো দাঁড়ায় আছে, মাটির সাথে আমাদের বিল্ডিংটা আটকানো আছে, তাহলে বিল্ডিংটাও কী হবে, মাটির সাথে এক্সাইটেশন হবে আর কি। বিল্ডিংয়েরও এক্সাইটেশন, মাটির যেহেতু এক্সাইটেশন হচ্ছে, বিল্ডিংয়েরও এক্সাইটেশন হবে, মানে কাঁপবে। তাহলে এটাই হলো বিল্ডিংয়ের রেসপন্স। আচ্ছা, এখন এই যে কাঁপবে, তাহলে এই কাঁপাটা আসলে মানে কি, কাঁপাটা মানে হলো এই যে দাঁড়াই আছে, যখন মুভমেন্ট করবে তাহলে এরকম হবে, এদিকে মানে দুলবে আর কি, হ্যাঁ, দুলবে। তো এখন তাহলে বিল্ডিংয়ের যখন দুলে তখন কি এটা টপে ম্যাক্সিমাম কি আমাদের ডিসপ্লেসমেন্টটা হয় বা ডিফ্লেকশনটা হয় বা অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি হয়। তো এখন এটা টপে কেন হয়, এটার কারণ সিম্পল, কারণ এটা যেহেতু বেসের সাথে আটকানো আছে, এটা কিন্তু উপরটা কি কোনো কিছুর সাথে আটকানো নেই, উপরটা ক্যান্টিলিভারের মতো, তাহলে উপরেই ম্যাক্সিমাম আমাদের ডিফ্লেকশনটা হবে আর এটার মিনিমাম ডিফ্লেকশনটা হবে বা ডিসপ্লেসমেন্টটা হবে। তাহলে এই ভূমিকম্পের কারণে আমাদের বিল্ডিংয়ের টপে যে ম্যাক্সিমাম রেসপন্সটা আমরা পাই, ম্যাক্সিমাম রেসপন্স বলতে এখানে বোঝানো হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি অর অ্যাক্সেলারেশন, এই তিনটার যে কোনোটাই আপনি বলতে পারেন, আমি অ্যাক্সেলারেশন দিয়ে বললাম। তাহলে ভূমিকম্পের কারণে বিল্ডিংয়ের টপে আমরা যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা পাই, ম্যাক্সিমামটা নিতে হবে, কিন্তু আমাদের কিন্তু সব জায়গায় অ্যাক্সেলারেশন আছে, কিন্তু আমরা নিব ম্যাক্সিমামটা, তাহলে ম্যাক্সিমামটা অবশ্যই টপে হবে। তাহলে ভূমিকম্পের কারণে বিল্ডিংয়ের টপে যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট বা ভেলোসিটি পাই, সেটাই হলো রেসপন্স, বিল্ডিংয়ের রেসপন্স। জাস্ট সিম্পল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আর এখানে আরেকটা ব্যাপার, এটা এটা অলরেডি আমি বলেছি, আমরা যখন আমাদের এই যে সবগুলো মোডের যে ইফেক্ট আছে বা সবগুলো মোডের আমাদের যে রেসপন্স আছে, সেটাই হলো আমাদের টোটাল রেসপন্স। ওকে, তো এখন এটা যদি না বুঝে থাকেন, আমি দুইটা এক্সাম্পল দিব, এখন এক্সাম্পলের মাধ্যমে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আর স্পেকট্রা মানে হলো কার্ভ বা গ্রাফ, হ্যাঁ। ওকে, তো আমি এক্সাম্পলে আসি, তাহলে রেসপন্স ব্যাপারটা বুঝতে পারছেন। স্পেকট্রা মানে হলো কার্ভ বা গ্রাফ, অর্থাৎ এই যে এখানে এটাও একটু বলে নিই, এখানে হলো যখন আপনি ভূমিকম্প আসতেছে, ভূমিকম্প কি একটা নির্দিষ্ট সময় ধরে হয়, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, তাহলে এই সময়ের
সাথে সাথে কি তাহলে একদিকে হলো সময় আর একদিকে হলো অ্যাক্সেলারেশন, তাহলে টাইম ভার্সেস অ্যাক্সেলারেশনের যে গ্রাফটা হবে সেটাই হলো রেসপন্স স্পেকট্রাম কার্ভ বা গ্রাফ। ওকে, বা রেসপন্স স্পেকট্রাম। হ্যাঁ, ওকে। তো রেসপন্স স্পেকট্রাম আমরা কেন করি আসলে? রেসপন্স স্পেকট্রাম হলো আমরা বিল্ডিংয়ের টপে ম্যাক্সিমাম রেসপন্সটা পাওয়ার জন্য বা বিল্ডিংয়ের টপে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেলারেশন ভেলোসিটিটা পাওয়ার জন্য আমরা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসটা করি। আমাদের টার্গেট হলো আমরা কিন্তু ভূমিকম্পর কারণে একটুও ডিফ্লেকশন হবে না এরকম টাইপের বিল্ডিং চাইলে ডিজাইন করতে পারি, কিন্তু এটা খুবই খুবই আমাদের জন্য আনইকোনমিক্যাল, কস্টলি হবে। সেজন্য আমরা চেষ্টা করি আমাদের যে ডিফ্লেকশনটা হবে এটা অ্যালাউবল লিমিটের মধ্যে রাখার জন্য। হ্যাঁ, আমরা পুরোপুরি আর্থকোয়াক রেজিস্ট্যান্স ডিজাইন করি না, মানে একদম 100%। আমরা চেষ্টা করি আর্থকোয়াকের কারণে আমাদের ড্যামেজটা হবে খুবই কম বা অ্যালাউবল লিমিটের মধ্যে থাকবে, বিল্ডিংটা দুলবে কিন্তু কোনো ড্যামেজ হবে না। হ্যাঁ, এটা তো রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা বের করার জন্য, মানে আর্কওয়াকের সময় ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা বের করার জন্য, এবং সেটাকে আমরা ইয়ের মাধ্যমে রাখি, আমরা অ্যালাউবল লিমিটের মধ্যেই রাখি। যদি আমাদের অ্যালাউবল লিমিটের বাইরে চলে যায় তাহলে সেটাকে আমরা বিভিন্নভাবে শেয়ার ওয়াল প্রোভাইড করে বা কলামের ডাইমেনশন বাড়িয়ে আমরা অ্যালাউবল লিমিটের মধ্যে রাখি। এখন আপনার মনে প্রশ্ন রাখতে পারে, লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিসে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বের করি না? হ্যাঁ, সেটাতেও করি, কিন্তু সেখানে আমরা কিন্তু বিল্ডিংয়ের অ্যাকচুয়াল বিহেভিয়ার পাই না, কারণ আমরা শুধুমাত্র একটা মোড সেবে যে এটা নিয়ে কাজ করি, এগুলো আমরা ইফেক্ট নিয়ে আসি না। তো ভূমিকম্প যখন আসবে তখন কিন্তু বিল্ডিংটা শুধু এইভাবে দুলবে, ব্যাপারটা এরকম না, এভাবেও মুভমেন্ট করবে। তাহলে রেসপন্স স্পেকট্রামের মাধ্যমে করলে এটা মোর অ্যাকুরেট। ওকে, এখন হলো এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল দিব, দুইটা এক্সাম্পলের মাধ্যমে আশা করি পরিষ্কার হয়ে যাবে। এই যে এখানে একটা এগুলাকে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আমি কনসিডার করতেছি। এখানে হলো মনে করেন একটা ফাউন্ডেশন, এটা একটা, হ্যাঁ এটা একটা মনে করেন একটা স্ট্রিপ ফুটিং, লম্বা একটা ফুটিং। এখানে মনে করেন আপনার এই কিছু স্টিক, হ্যাঁ স্টিক লাগানো আছে, এখানে একটা মাছ আছে, এখানে একটা মাছ আছে। তো দেখেন আমি যদি এই ফাউন্ডেশনটাকে এটার নিচে একটা ভূমিকম্প অ্যাপ্লাই করি, অথবা এই যে এখানে একটা ভূমিকম্প অ্যাপ্লাই করা, অথবা আমি হাত দিয়ে ধরে এটাকে ঝাঁকুনি দিলাম একটা, তাহলে কি এগুলা সব কাঁপতে থাকবে? তাহলে এগুলা সব কাঁপলে কী হবে? এখানে মানে প্রত্যেকটা কিন্তু এক একটা এক এক রকমভাবে দুলবে। কিন্তু কেন দুলবে? কারণ এখানে প্রত্যেকটা টাইম পিরিয়ড আলাদা, যেহেতু হাইট আলাদা, প্রত্যেকটার স্টিফনেস আলাদা, তারপর প্রত্যেকটার ওয়েট, সেলফ ওয়েট আলাদা, সব কিছু আলাদা আলাদা, যার কারণে প্রত্যেকটা এক একটা এক এক রকমভাবে মুভমেন্ট করবে। তাহলে প্রত্যেকটার আমাদের কি আলাদা আলাদা একটা মানে ডিসপ্লেসমেন্ট আছে, বা আলাদা আলাদা একটা ভেলোসিটি আছে বা অ্যাক্সেলারেশন আছে। তাহলে দেখেন প্রত্যেকটার যে ইফেক্টটা, এই প্রত্যেকটা যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটা, সেটা নিয়ে যদি আমি একটা মনে করেন আমি অ্যাক্সেলারেশনে কাউন্ট করতেছি, তাহলে প্রত্যেকটার যে ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশনটা আছে সেটা নিয়ে আমি যে কার্ভটা ড্র করব সেটাই হলো রেসপন্স স্পেকট্রাম কার্ভ হবে। মানে এগুলো হলো এই যে এভাবে যে মুভমেন্ট করতেছে, মুভমেন্টটা হলো তার রেসপন্স, আর ম্যাক্সিমাম রেসপন্স নিয়ে আমি যে কার্ভটা ড্র করতেছি সেটাই হলো আমাদের মানে এটা কিসের রেসপেক্টে? টাইমের রেসপেক্টে, সময়ের সাথে সাথে ম্যাক্সিমাম যে অ্যাক্সেলারেশন আছে সেটা নিয়ে আমি যে কার্ভটা ড্র করবো সেটাই হলো রেসপন্স স্পেকট্রাম কার্ভ। যে এই যে এখানে দেখানো আছে, মনে করেন যে ফার্স্ট স্টেজের জন্য ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন হলো এটা, সেকেন্ডটার জন্য এটা, থার্ডটার জন্য এটা। তাহলে প্রত্যেকটার ম্যাক্সিমাম আমি কী করছি, অ্যাক্সেলারেশন নিয়ে আমি জাস্ট একটা কার্ভ, যে কার্ভটা ড্র করলাম সময়ের সাথে সাথে যেখানে টাইম আছে, সেটা হলো আমাদের রেসপন্স স্পেকট্রাম কার্ভ। তো এটা হলো একটা স্টিকের সিম্পল এক্সাম্পল। আর এখানে হলো একটা বিল্ডিংয়ের এক্সাম্পল আছে, এটা সবচেয়ে সহজ। তো এখানে হলো আপনার এই যে বিল্ডিং, এখানে অনেকগুলো বিল্ডিং আছে, 5টা বিল্ডিং। এই 5টা বিল্ডিং কি গ্রাউন্ডের সাথে আটকানো আছে, মানে এই 5টা বিল্ডিং ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। তো এখানে মনে করেন এখানে একটা ভূমিকম্প আসলে কি এটা কাঁপবে, হ্যাঁ এটা মুভমেন্ট করবে, এই গ্রাউন্ডটা মুভমেন্ট করলে কি বিল্ডিংগুলো মুভমেন্ট করবে। তাহলে বিল্ডিংগুলো মুভমেন্ট করলে কি বিল্ডিংয়ের টপে একটা ডিফ্লেকশন হবে বা অ্যাক্সেলারেশন বা ভেলোসিটি আসবে। তো এখানে সেটা নেওয়া হয়েছে এই বিল্ডিংয়ের জন্য, সেটা হলো এটা টাইম ভার্সেস অ্যাক্সেলারেশন। এই যে এখানে হলো টাইম ভার্সেস অ্যাক্সেলারেশন, স্পেকট্রাল অ্যাক্সেলারেশন মানে হলো স্পেকট্রাল মানে ম্যাক্সিমাম। তো এখানে হলো একটা ইয়ে আছে অ্যাক্সেলারেশন, এখানে একটা টাইম ভার্সেস অ্যাক্সেলারেশন। তাহলে প্রত্যেকটা দেখেন ম্যাক্সিমাম স্পেকট্রালের ম্যাক্সিমাম অ্যাক্সেলারেশন থেকে একটা পয়েন্ট ড্র করা হয়েছে, যেখানে একটা ম্যাক্সিমামটা নেওয়া হয়েছে ইফেক্ট, এখানে ম্যাক্সিমামটা নিয়ে ডট দিয়ে রাখছে। এরপরে এই প্রত্যেকটা পয়েন্টকে জোড়া দেওয়া হয়, মানে জোড়া দিয়ে বা প্রত্যেকটা লাইন বরাবর আমরা লাইন ড্র করছি, করার পর এখানে আমরা এরকম এই কার্ভটা পাইছি আমরা। হ্যাঁ, তাহলে এটাই হলো এই বিল্ডিংয়ের জন্য রেসপন্স স্পেকট্রাম কার্ভ। তাহলে এখানে এই যে বিল্ডিংটা যে মুভমেন্ট করলো এটাই হলো তার রেসপন্স, মানে মাটি ঝাঁকুনি দিছি, মাটির সাথে সাথে বিল্ডিংটাও
কী হয়েছে, দুলতেছে। তাহলে এটা হলো তার রেসপন্স, দোলাটা। আর এই ম্যাক্সিমাম দোলার যে মানে ম্যাক্সিমাম যে ডিসপ্লেসমেন্ট বা অ্যাক্সেলারেশনটা হয়েছে, সেইটা ধরে আমরা যে গ্রাফটা বা কার্ভটা ড্র করলাম সেটাই হলো তার মানে স্পেকট্রাম। হ্যাঁ, স্পেকট্রাম। তাহলে টোটাল ব্যাপারটা হলো এটাই হলো আমাদের রেসপন্স স্পেকট্রাম। তো এখানে দেখেন ব্যাপারটা কি দাঁড়ালো, আমরা এই প্রত্যেকটা বিল্ডিংয়ের জন্য কিন্তু একটা কমন কার্ভ ড্র করলাম। হ্যাঁ, একটা কমন কার্ভ। কিন্তু আমি কিন্তু এই যে এই বিল্ডিংয়ে 5টা বিল্ডিংয়ের জন্য একটা রেখা দিয়ে বা একটা কার্ভ দিয়ে আমি এটা দেখাইলাম। তাহলে রেসপন্স স্পেকট্রাম হলো আমাদের এমন একটা কার্ভ যেটা আমাদের সব ধরনের বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লিকেবল। এই যে এখানে আমাদের এটা হলো BNBC 2020 স্পেকট্রাম, রেসপন্স স্পেকট্রাম কার্ভ। তাহলে এখানে হলো আমাদের সব ধরনের বিল্ডিংয়ের যে মানে যে কোনো ধরনের বিল্ডিংয়ের আমাদের যে টাইম ভার্সেস অ্যাক্সেলারেশন আর্কওয়ার্কের সময় সেটা এখানে আমাদের ড্র করে। এটা হলো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করে এগুলা করা হয় আর কি। বিভিন্ন আর্টওয়ার্ক মানে অতীতে যেসব আর্টওয়ার্ক হয়েছে সেগুলো অ্যাপ্লাই করে বিভিন্নভাবে এটা এই কার্ভটাকে ডেভেলপ করা হয়। তো এখন দেখেন এখানে এক এক সয়েল কন্ডিশনের জন্য আমাদের আসলে এক এক রকম মানে কার্ভটা হয়। তো এখানে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মানে বিল্ডিংয়ের নিচে যে মাটি সেটার কন্ডিশনের উপর কিন্তু আর্টওয়ার্কটা আমাদের অনেক মানে আর্টওয়ার্ক কি অ্যাকচুয়ালটা অ্যাপ্লাই হবে নাকি অ্যাম্প্লিফিকেশন হবে সেটা ডিপেন্ড করতেছে। আমাদের যদি মাটিটা লিকুইফাইবল হয়, অর্থাৎ মানে খুবই মানে কাদা টাইপের মাটি বা খুবই পানির মতো লিকুইডের মতো মাটি হয়, তাহলে কিন্তু আর্থকোয়াক লোডটা অ্যাম্প্লিফিকেশন হয়। মানে এখানে আর্থকোয়াকের যে ওয়েভটা আছে বা অ্যাক্সেলারেশনটা আছে সেটা দ্রুত ট্রান্সফার হয়। তাহলে এটা কিন্তু আমাদের এক্সাইটেশনটাও বেশি হয় বা মুভমেন্ট, এবং এটা বিল্ডিংয়ের জন্য খুবই ক্ষতিকর। তো সেজন্য দেখেন এখানে এক এক টাইপের সয়েলের জন্য এক এক রকম স্পেকট্রাম কার্ভ দেওয়া আছে। তো এটা ছিল আমাদের রেসপন্স স্পেকট্রামের বেসিক এবং মোডাল মাসের। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাবেন। আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।